নারায়ণগঞ্জের সরকারি আবাসনের নামে অপচয়ের প্রকল্প, কর্মকর্তাদের অনাগ্রহে পড়ে আছে দুটি বহুতল ভবন, চলছে তিনটির কাজ। গুরুতর অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দার গ্রেফতার, সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানালেন ডিবি প্রধান। শুধু হিট অ্যালার্ট নয়, অঞ্চল ভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ বিজ্ঞানীদের, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ভূমিকা রাখার তাগিদ। আমলা দালাল দৌরাত্ম্যে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি, কর্মী প্রেরণ বাড়লেও কমেছে প্রবাসায়, সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। এবং উপজেলা নির্বাচনের মাঠে তাপ প্রবাহের উত্তাপ, চলছে প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগ, মাদারীপুরে মুখোমুখি চাচা ভাতিজা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্থানীয়দের প্রতিবাদ উপেক্ষা করে খেলার মাঠ দখল করে সরকারি কর্মকর্তাদের জন্য করা হয়েছে আবাসন। তবে আশ্চর্যের বিষয়, প্রায় 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আবাসনে এখন পর্যন্ত ওঠেনি কোনো সরকারি কর্মকর্তা। অযত্ন অবহেলায় পড়ে আছে দুটি বহুতল ভবন। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের ওই ভবনে ওঠার অনিচ্ছা সত্ত্বেও কাজ চলমান রয়েছে আরও 3টি ভবন নির্মাণের। নারায়ণগঞ্জ থেকে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ, ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। খেলার মাঠ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশনা ও প্রধানমন্ত্রীর অনুশাসন উপেক্ষা করেই রাজধানী থেকে 15 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের আবাসন নিশ্চিতে গড়ে তোলা হচ্ছে এমন বড় বড় ভবন। প্রকল্প শুরুর প্রথম দিন থেকেই প্রতিবাদ মুখর ছিলেন স্থানীয়রা, তবে তার কোনো কিছুই কানে তোলেননি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীরা এটা মনে করেন আমরা অনেক সংগ্রাম করছি এই জায়গাটা নিয়ে, এই মাঠটা নিয়ে, যে আমাদের স্কুলের সাহায্যে মাঠটা আমাদের দরকার। 400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে এরই মধ্যেই দুটি ভবনের কাজ শেষ হয়েছে। আবাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত 168টি ফ্ল্যাট, তবে 3 বছর ধরে ফ্ল্যাটগুলো পড়ে আছে অবহেলায়। যাদের জন্য নির্মিত এই সকল ফ্ল্যাটগুলো সে সকল সরকারি কর্মচারীদের অনাগ্রহের কারণেই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সকল ফ্ল্যাটে পড়েছে শ্যাওলার আস্তরণ, তবুও থেমে নেই এই কাজ। রাজধানী থেকে দূরে হওয়ায় সরকারি কর্মকর্তাদের আগ্রহ নেই এসব ফ্ল্যাট ঘিরে, তবে তারপরও থেমে নেই কাজ। প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখা যায় বেশ জোরে সোরে চলছে আরো 3 ভবনের নির্মাণ কাজ। এবং এখানে মনে করেন ধরেন নিল, নেওয়ার পর তারা তো থাকবে না, দিবে ভাড়া দিয়ে দিবে এই জায়গার মধ্যে, এই ফ্ল্যাটগুলি, বাইরের লোকগুলি থাকবে এখানে, বাইরের লোকগুলি এখানে থাকবে। এই নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও পরিষ্কার কোনো উত্তর মেলেনি, উল্টো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তারা। এটা মনে হয় নারায়ণগঞ্জেরটা আমাদেরকে দিবে না, ওটা ডিসি অফিস রাখবে। ঢাকা চট্টগ্রামের গুলো আমাদের কাছে দেয়, এখন ঢাকার বাইরে নারায়ণগঞ্জে করছে এই প্রথম। টিআইবি নির্বাহী পরিচালক এমন প্রকল্পকে বলছেন ব্যক্তিস্বার্থ চরিতার্থের হীন পায় তারা। ক্রমাগতভাবে এই ধরনের অনিয়ম, ক্ষমতার ব্যবহার এবং জনগণের অর্থের অপচয় অব্যাহত রয়েছে বাংলাদেশে, অথচ এই যে বিপুল পরিমাণ অর্থ সেটা কিন্তু জনকল্যাণে অন্যভাবে ব্যবহৃত হতে পারত। খেলার মাঠ দখল করে এমন প্রকল্পের পরিকল্পনারও ব্যাপক সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। ডিবি প্রধান জানান, মানব সেবার নামে বিত্তবানদের কাছ থেকে পাওয়া অর্থ আত্মসাৎ, আশ্রিতদের নির্যাতন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত আমেনা প্রণামী রিপোর্টে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে সেবাধর্মী প্রতিষ্ঠান খুলে প্রতারণা সহ নানা অপকর্ম নিয়ে সম্প্রতি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে সমালোচনার ঝড়। তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরতে অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা। অসহায় মানুষের পাওয়া অর্থ আত্মসাৎ, গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে আটকে রাখা, ভুয়া ডাক্তারের মাধ্যমে মৃত্যুর সার্টিফিকেট তৈরি, লাশ কাটা ছেঁড়া, টর্চার সেল তৈরি সহ নানা অভিযোগ আসছে একের পর এক।
বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান। জানান সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। বিতর্কিত মিল্টন সমাদ্দার বর্তমানে ডিবি হেফাজতে আছেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিবি প্রধান। সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। মানুষের অসহায়ত্ব নিয়ে প্রতারণার ফাঁদে মোবাইল ব্যাংকিং এর 16টির বেশি নাম্বার এবং 3টি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেক প্রতিষ্ঠান সরাসরি অনুদান দিয়ে থাকে তাকে। মানবিক কাজের জন্য 3টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদ্দার। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। রেকর্ড দাবদাহে হিট অ্যালার্ট জারি করে সীমাবদ্ধ না থেকে অঞ্চল ভেদে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা প্রয়োজন বলে মনে করছেন আবহাওয়া, জলবায়ু ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপমাত্রা রেকর্ড করেছে উল্লেখ করেন তিনি বলেন, আবহাওয়া অফিস হিট অ্যালার্ট জারি করলেও জনগণের জন্য করণীয় নিয়ে কাজ করতে হবে দুর্যোগ, স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে। আরো জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। তিলোত্তমা ঢাকা নাকি কংক্রিট নগরী, যে নামেই রাজধানীকে ডাকা হোক না কেন, উঁচু দালানের আড়ালে গরমের তীব্রতায় অতিষ্ঠ ঢাকাবাসী। নগরায়নের কারণে উজাড় হয়েছে কাজ, খাল আর পুকুর। ঠায় দাঁড়িয়ে থাকা এমন সুউচ্চ ভবন নির্মাণ এখন যেন গলার কাটা নগরবাসী। টানা এপ্রিল জুড়ে একের পর এক নতুন হিট রেকর্ডের পর আসছে দিনে কি অপেক্ষা করছে জানতে চাইলে আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানী ডক্টর মোহন কুমার দাস বলেন, আগামীতে দেখা যেতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। এটা অবশ্যই অস্বাভাবিক, কারণ ঐতিহাসিকভাবে যদি দেখি আমাদের যে আবহাওয়া অধিদপ্তরের যখন থেকে আমরা ডাটাবেস তথ্যপত্রগুলো সংগ্রহ করছি, আর্কাইভ করছি, সেখানে কিন্তু এরকম মাসব্যাপী একেবারে কোনো রকম বিরতি ছাড়া এরকম তাপপ্রবাহ আগে কখনো হয়নি। আমরা সর্বোচ্চ তাপপ্রবাহ অতীতে দেখেছি, সেটা সর্বোচ্চ হয়তো 20 দিন ছিল, কিন্তু বিক্ষিপ্তভাবে। অনেকগুলো ঘটনার প্রেক্ষাপট থেকে এটা হচ্ছে, কিন্তু এটার স্বাস্থ্যগত অনেকগুলো ঝুঁকি আছে, কিন্তু এটা কখনো স্বাভাবিক প্রক্রিয়া আমরা বলতে পারি না। এটা অ্যালার্মিং। এটা যদি আমরা বলি কৃষিক্ষেত্র, জনস্বাস্থ্য, সব দিক দিয়ে জন্য, লাইভ স্টক, সব কিছুর জন্য এটা একটা হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তনের দোহাই দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে এই বিজ্ঞানী বলছেন, চলমান দাবদাহ মানবসৃষ্ট কারণেই, আর এর ব্যাপকতাও অনেক। 1971টা পুকুর আমরা ঢাকা রাজধানী শহর থেকে নাই করে দিয়েছি, তাহলে সেটা তো ব্যক্তি মানুষের লোভের বলে। এখানে সরকারের কি করণীয় আছে? আমরা তো হিট অ্যালার্ট বলছি, সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জারি করতেছে, কিন্তু এটা জনগণের কাছে একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তো আবহাওয়া অফিসের না। প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বের জন্য সুনির্দিষ্ট অন্য মন্ত্রণালয় হয়েছে। যদি আমরা এখানে উদাহরণ হিসেবে আনি, সেটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়। আবহাওয়া অধিদপ্তর দফায় দফায় হিট অ্যালার্ট দিলেও সরকারের স্ব মন্ত্রণালয় নিয়ে এখনই দুর্যোগকালীন জরুরি অবস্থা জারির পরামর্শ দেন ডক্টর মোহন কুমার। তাপপ্রবাহ কিন্তু এখনো দুর্যোগ ঘোষিত হয় নাই। যেহেতু তাপপ্রবাহ দুর্যোগ ঘোষিত হয় নাই, তাহলে এখানে আবহাওয়া জরুরি অবস্থা জারির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্যোগ অবস্থা ঘোষণা করা। তাপপ্রবাহ যদি দুর্যোগ ঘোষণা করা হয়, তাহলে দুর্যোগ ঘোষণার সাথে সাথে কিছু কিন্তু বিষয় থাকে, কারণ দুর্যোগের সময় কী করতে হবে, দুর্যোগকালীন পরিস্থিতি কী করা উচিত, এই বিষয়গুলো যখন নির্ধারিত হয়ে যাবে, তাহলে সরকার এটাকে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত, এবং এখনও সময় আছে এটা করা উচিত। কারণ বাংলাদেশের সব অঞ্চল ঝুঁকিতে না, বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা, নির্দিষ্ট কিছু অঞ্চল ঝুঁকিতে, সেগুলোকে আইডেন্টিফাই করে অন্তত সেই জায়গাগুলোকে জরুরি অবস্থার আওতাধীন নিয়ে আসা উচিত। ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি মোকাবেলায় তথ্যপত্র সংগ্রহ করে সে আলোকে পদক্ষেপ নিতে উদ্যোগী হতে হবে সরকারকে, এমন পরামর্শ দিলেন এই আবহাওয়া বিজ্ঞানী। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র দাবদাহে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন রোগীরা। রাজধানী শিশু হাসপাতালের জরুরি বিভাগে পড়েছে দীর্ঘ লাইন, আর মুগদা হাসপাতালের শিশু ওয়ার্ডের 80 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 200 রোগী। হাসান মাহমুদের রিপোর্ট। 8 মাস বয়সী শিশু আয়াতকে নিয়ে হাসপাতালের বারান্দায় মায়ের ছুটোছুটি। তীব্র গরম আর মানুষের কোলাহলে কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে।
2 দিনের জ্বর আর ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে 2 ঘন্টার বেশি ঘুরেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা। 10টা বাজে আসছি, বাচ্চা পাতলা ভাঙানো হয়েছে, এখন গরমে অনেক কান্নাকাটি করতেছে, এখনো যাইতে পারতেছি না। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের প্রকোপ। হাসপাতালের ভেতরে ভ্যাপসা গরমে আরো বেশি অসুস্থ হচ্ছেন শিশুরা। 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখন বাচ্চা অসুস্থ, মানে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, সিরিয়াল পাইতেছি না এখনো। 10টা থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমার বাচ্চা থেকে তো দেখাতে পারতেছি না, আমার বাচ্চা মনে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। সরকারি ছুটির দিনে চিকিৎসকের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেশি বলে অভিযোগ অভিভাবকদের। মে দিবস বন্ধ থাকবে, নিয়ম অনেক কিছুই থাকবে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো এসব নিয়মের ধারাবাহিকতা থাকলে তো মানুষ এই হাসপাতালে আসি মারা যাবে। এমার্জেন্সি রোগী মানে মাঝখানে বমিও করছে। এখানে সিরিয়াল তো বাইতে, হাসপাতাল তো একটু হচ্ছে, লেট হচ্ছে। অনেকটা একই অবস্থা রাজধানীর অন্য প্রান্তে মুগ্ধা হাসপাতালে। 80 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় 200 রোগী। বাচ্চা জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া। তোমার হার্টের সমস্যা দেখা দিছে, কাশতে কাশতে ঠান্ডা বয়ে গেছে। হিট স্ট্রোকে মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে না থাকলেও গরমজনিত নানা কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। 500 শয্যার মুগ্ধা হাসপাতালে এখন ভর্তি 800-র বেশি। তাপদাহের জন্য যে সমস্যা, হিট এক্সজশন, পারসিস্টেন্ট হিট এক্সপোজারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে, যেমন শরীরে লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে, পানি শূন্য হচ্ছে, তারপরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরে লবণের ভারসাম্য হারানোর জন্য। তখন রোগীরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম তরল খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, যে পানিগুলো অনেক ক্ষেত্রে তার মান বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। ফলশ্রুতিতে অনেকে পেটের পীড়া, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা এগুলো নিয়ে আসতেছে। বর্তমান তাপমাত্রা না কমলে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প। তীব্র গরমে খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি, বিপাকে পড়ছে ছোট বড় 18,000 খামারি। এর মধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে, যেগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের পথে। ফলে দেখা দিয়েছে শত কোটি টাকা লোকসানের শঙ্কা। দ্রুত সরকারি সহযোগিতা চায় খামারিরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলায় সোনালী ও ব্রয়লার মুরগির খামার রয়েছে প্রায় 20,000-এর মতো। গত 1 মাসের তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ শিল্প। তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 5,000 খামার। আর বাকি যে খামারগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের পথে। খামারগুলোতে প্রতিদিনই মারা যাচ্ছে শত শত মুরগি। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়ার ছোট বড় 18,000 খামারি। গরমে প্রত্যেক দিন স্টক করে মুরগি মারা যাচ্ছে, আর এই গরমের ফলে আমাদের যে পরিমাণ খাবার খায় ওজন হওয়ার কথা, তার থেকে 3 থেকে 400 গ্রাম খাবার খায়ও সেই পরিমাণ ওজন আসছে না। মুরগি মারা যাচ্ছে আপনি 4-5টা করে, কারেন্ট থাকছে না, লোডশেডিং হয়ে গেছে বেশি। লস আমার 20,000 টাকা ধরেন লস, প্রতি চালানে আমার 20,000 টাকা লস, যে ফার্ম চালাবো কেমন আমি। এদিকে 1 মাস ধরে চলা তীব্র দাবদাহে প্রায় 100 কোটি টাকা লোকসানের শঙ্কায় এই শিল্পের সাথে জড়িত খামারিরা। দ্রুত সরকারি সহযোগিতা চাই তারা। সরকারের কাছে তো চাচ্ছি কিছু দেখে যদি এখন সহযোগিতা করে, ব্যবসাটা এরকম লোকসান হয়ে যাচ্ছে। কন্ট্রোল যে শেডগুলা, এইগুলা কিন্তু সরকার ভর্তুকি দেয়। এই বিষয়ে যদি সহযোগিতা করে দেন আমরা হয়তো এই কন্ট্রোল শেডের দিকে আগাবো। আর এইভাবে যদি টেম্পারেচার ডে বাই ডে বাড়তে থাকে, অদূর ভবিষ্যতে ব্রয়লার মুরগি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর তীব্র দাবদাহের মধ্যেও এই শিল্পকে টিকিয়ে রাখতে নানা পরামর্শ দেওয়ার কথা বলছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। কিছু পানি ছিটাইয়ে বা উপরে একটু চট দিয়ে একটু পানি ছিটাই দিলে তাহলে দীর্ঘ সময় থাকবে, অথবা চালার নিচেই কোনো সিলিং, পাটকাঠি, চট বা চাটাই এরকম কোনো কিছু দিয়ে যদি সাময়িক কিছু ব্যবস্থা করলে পারে, এই অল্প সময়ের ভিতরে তারা মানে আগের টেম্পারেচার অন্তত 2 থেকে 3 ডিগ্রি বা 4 ডিগ্রি, অনেক ক্ষেত্রে দেখা যায় 5 ডিগ্রিও কমায় আনতে পারে। দ্রুত এই পোল্ট্রি শিল্পের সংকট নিরসনে সরকারি সহযোগিতা না পেলে হুমকির মুখে পড়বে এ শিল্প, যার প্রভাব পড়বে দেশের মুরগির বাজারেও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজবাড়ীতে নষ্ট হচ্ছে বোরো ধান। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, রাজবাড়ীতে কি পরিমাণ ধান নষ্ট হয়েছে, কি বলছেন কৃষকরা, কি তথ্য রয়েছে ব্যাপারে জানাবেন আমাদের।
ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি বলছেন যে রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা, এই জেলায় প্রতিটি ফসলই ভালো হয়। তো কৃষি প্রধান এই জেলায় এবার বৃষ্টি না হওয়ার কারণে প্রত্যেকটি ফসলই ধস নেমেছে। তো এই মুহূর্তে রাজবাড়ী জেলায় যে ধান, বোরো ধান কাটা শুরু হয়েছে, সেই বোরো ধানের চিত্রটি যদি আমি একটু বলি, তো বোরো ধানটা টানা 1 মাসের অধিক সময় বৃষ্টিপাত না থাকার কারণে ধানের শেষ তেমনটা দিতে পারে না, যে কারণে ধানটি ভালো হয়নি। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই রাজবাড়ী জেলার যে ধানগুলি রয়েছে, বোরো ধানগুলি রয়েছে, সেই ধানের অনেক কৃষক ইতিমধ্যে কাটতে শুরু করেছে। তবে বৃষ্টিপাত না থাকার কারণে ধানের সেই পর্যাপ্ত পরিমাণ ফলনটা ভালো হয়নি। কৃষক জানাচ্ছেন যে পরিমাণ ধান হওয়ার কথা তাদের সেই পরিমাণ ধানটি হয়নি, যে কারণে কিন্তু তারা হতাশ। পাশাপাশি তাদেরকে সেচ খরচও কিন্তুটা অতিরিক্ত লেগেছে, কারণ প্রচণ্ড তাপ, খরা এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে যে ধানের যে সেচ ব্যবহারটা কিন্তু তাদেরকে বেশি করতে হয়েছে। পাশাপাশি তারা কিন্তু আরেকটি অভিযোগ করছেন যে এই খরার সময় বা বৃষ্টিপাত না থাকায় যে মেশিন আছে, যে মেশিন দিয়ে পানি উঠিয়ে ধানে সেচ ব্যবহার করা হয়, সেই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানিও ওঠে না, যে কারণে কিন্তু কৃষকের প্রত্যেকটি সাবজেক্ট বিষয়ে কিন্তু তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আর আরেকটি বিষয়, যে ধানটা রয়েছে সে ধানে কিন্তু চিটা রয়েছে। ধানটা মানে যে দেখা যাচ্ছে যে অনেক ধান, তবে সে ধানে কিন্তু ধানের চিটা থাকার কারণে ফলনও তো তাদেরকে পর্যাপ্ত পরিমাণ হবে না বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে কৃষি কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার পর্যাপ্ত পরিমাণ খরা বা বৃষ্টি না থাকার কারণে ধানের ফলনটা যেরূপ আশা করেছিল সেই রূপ হবে না বলে তারাও জানিয়েছেন। তো এরপরে যে সকল ধান এখন কাটা শুরু করেছে বা কৃষক, কিন্তু তারা কিন্তু আরেকটা আশঙ্কায় রয়েছেন, যে কোনো মুহূর্তে যদি ঝড় বা শিলাবৃষ্টি হয়, এ ধানও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় কৃষি প্রধান এই জেলায় এবার যে প্রচণ্ড খরা থাকার কারণে বা বৃষ্টিপাত না হওয়ার কারণে ধানের ফলনটি পর্যাপ্ত পরিমাণ হবে না বলে কৃষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় ধানের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। লাবণী, ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজবাড়ীতে নষ্ট হচ্ছে বোরো ধান, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবে আসামি পক্ষ। সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আর দালালদের দুষ্টচক্রে ধ্বংসের মুখে জনশক্তি রপ্তানি খাত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত 3 বছরে জনশক্তি রপ্তানি বাড়লেও কমেছে প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন, বিকল্প বাজার তৈরি করতে না পারলে সামনে বড় বিপর্যয় আসতে পারে এই খাতে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভাষাগত দুর্বলতা, কারিগরি দক্ষতার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনীহা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 3 বছর আগে করোনা মহামারীর মধ্যেও 2020-21 অর্থ বছরে সৌদি আরব থেকে $570 কোটি প্রবাসী আয় এসেছিল। 3 বছরের আরও প্রায় 16 লাখ কর্মী মধ্যপ্রাচ্যের এ বাজারে গেলেও প্রবাসী আয় না বেড়ে বরং তা কমে দাঁড়িয়েছে 370 কোটিতে। প্রবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স না বাড়া প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অদক্ষ বাজার থেকে সরে বিকল্প বাজার নিয়ে ভাবার সময় এখন বাংলাদেশের। দক্ষ শ্রমিক পাঠাতে ইউরোপ সহ নতুন নতুন বাজার নিয়ে কাজ করতে হবে সরকারকেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা, প্রশাসনিক দুর্বলতা আর সহযোগিতা না করার মনোভাবকেই বড় বাধা হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এবং তার আয় সবচেয়ে কম। প্রায় 60 দিন থেকে 90 দিন লেগে যায় একটা কর্মী পাঠাতে। আমরা যদি আমাদের আদার সেন্ডিং কান্ট্রিতে দেখি, তারা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কর্মী পাঠিয়ে দেয়। সো উই ক্যান সি হোয়ার ইজ দ্য ল্যাক। ইফ দে ক্যান সেন্ড ইট উইদিন 3 উইকস, ওয়াই উই ফেল। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, কার্যকর ব্যবস্থা যদি গ্রহণ না করি, কোনো ভাবার কারণ নাই
যে ভবিষ্যতে মার্কেটগুলোতেও যে আমরা খুব একটা সুচারুভাবে আমরা সেখানে ঢুকতে পারবো এবং বাজার ধরে রাখতে পারবো। সাধারণ শ্রমজীবীদের মানব সম্পদে পরিণত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। যে কোনো দেশের তুলনায় অভিবাসন খরচ বেশি হওয়া এবং দালাল চক্রের স্বেচ্ছাচারিতাকেও শ্রমবাজার সম্প্রসারণে বড় বাধা বলে মনে করছেন তারা। যে কাজ ফিলিপাইন করছে, যে কাজ এখন ইন্ডিয়া করছে, শ্রীলঙ্কা করছে, আমি মনে করি বাংলাদেশ যদি সেই দিকে হাঁটতে পারে, আমরা যদি দক্ষ কর্মী তৈরি করতে পারি এবং পাঠাতে পারি, তাহলে আমাদের অভিবাসন খরচ কমে আসবে এবং আমাদের রেমিটেন্স বাড়বে। কিন্তু সেটা আমাদের হবে না যদি না আমরা জাতিগতভাবে আমাদের শিক্ষায়, কারিগরি শিক্ষা বা দক্ষতা ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক না করি। এই সিন্ডিকেট যতদিন ধরে বজায় থাকবে, তাদের যে নিরঙ্কুশ যে আধিপত্য সেটা তারা বজায় রাখার সমূহ সম্ভাবনা রয়েছে। এখানে প্রচুর টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, রাজনৈতিকভাবে এরা অত্যন্ত শক্তিশালী। এবং আপনি যদি দেখেন আমাদের 1 কোটির বেশি লোক দেশের বাইরে, তার মধ্যে যদি আপনি দেখেন বইসেলের মাধ্যমে কতজন গেছে, সংখ্যাটা খুব বেশি না। কাজে আমি সে কারণেই মনে করি যে কোনো দেশে G2Gর বাইরেও প্রাইভেট সেক্টরকে অন্য রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে যুক্ত করাটা খুব জরুরি এবং সেক্ষেত্রেও একটা দুইটা না করে সেক্ষেত্রে যোগ্য যারা একাধিক প্রতিষ্ঠানকে করে যদি করা যায় তাহলে মনোপলিটা ভেঙে যায়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলছেন, শ্রমবাজার এবং দক্ষ শ্রমিক পাঠাতে সরকার আন্তরিক। শ্রমবাজার যত বেশি বেগবান হবে, যত বেশি বিদেশের শ্রমিক যাবে, স্কিল ওয়ার্কার যাবে, তত বেশি রেমিটেন্স আসবে। সেটা কোনো রেমিটেন্সের ব্যাপারে যেটা অতীতে ছিল তার চেয়ে এইবার আরো বেশি আসছে। আমার মনে হয় রেমিটেন্সের কোনো চিন্তা করে লাভ নেই। তথ্যমতে বিশ্বের 172টি দেশে 1,55,00,000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখনো মধ্যপ্রাচ্য সহ 15টি দেশে বড় পরিসরে শ্রমবাজার ধরতে পেরেছে বাংলাদেশ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। মাদারীপুরে তাপপ্রবাহের উত্তাপ ছাড়িয়েছে উপজেলা নির্বাচনী মাঠেও। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও নির্বাচনী প্রচার প্রচারণায় সরব প্রার্থীরা। ভোটের লড়াইয়ে মুখোমুখি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানের ছেলে ও তার চাচাতো ভাই। সহকর্মী শিব শঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ না নিতে আওয়ামী লীগের নির্দেশনা থাকলেও তা উপেক্ষিত। মাদারীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির নিকটাত্মীয়। আনারস প্রতীকে তার ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা আসিফুর রহমান খান আর মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন তার চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক খান। দুই প্রার্থী প্রভাবশালী হওয়ায় চলছে জমজমাট প্রচার প্রচারণা। ইতিমধ্যেই শহর থেকে পাড়া মহল্লাও ছেয়ে গেছে পোস্টার ফেস্টুনে। ভোটাররাও নির্বাচনী আমেজে উৎফুল্ল। দুইজনকে প্রার্থী চাচা এবং ভাতিজা, ভোট তো এক ঘরে যাইবে। যারে সবসময় কাছে পাবো সেই ব্যক্তিরই দেব। ভোটের লড়াইকে পারিবারিক ঐতিহ্য হিসেবে দেখছেন আসিফ খান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে রয়েছে তার বিভিন্ন অভিযোগ। অন্যদিকে শাহজাহান খান ও তার ছেলের বিরুদ্ধে নিজের নেতাকর্মীদের মারধরের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খান। তারা গলা নামিয়ে ফেলবে, তারা আপনার কি আসার দিয়ে পেটি গলায় ফেলবে, এরকম বক্তৃতাও তারা দিচ্ছে। তারপর অশালীন বক্তৃতা এইগুলোও দিচ্ছে, আমাদের নামে উল্টাপাল্টা কথা বলছে এবং আমার পিতাকে ঘিরে তো তারা অজস্র মিথ্যাচার করছে। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খানের অবাধ বিচরণ এবং তার আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীকে আহত করা, মারধর করা এবং এর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি। কোনো অভিযোগের কোনো রহস্যজনক কারণে প্রশাসন সহ নির্বাচনের অফিসাররা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। সকালবেলায় আপনাদের মারা যায়, তাদের দেখে আসলাম, আমার এক পুজো তারা দেখে আসলাম। আমি তো নির্বাচনের কথা কোথাও করিনি, এটাতে অভিযোগ করে এটা মিথ্যা। তবে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারে এবং শান্তিপূর্ণভাবে তারা যেন ভোটের অধিকার যেন তারা এক্সারসাইজ করতে পারে, সেই জন্য আমাদের সর্বাত্মক আয়োজন আমাদের অব্যাহত আছে। মাদারীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হবে আগামী 8 মে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক সংবাদ সকালে আরো থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারালো বরুসিয়া ডর্টমুন্ড।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার বিশেষ আদালত 4-এ অভিযোগ গঠনের শুনানি হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকমের 108তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলা, সেখানে বেআইনিভাবে অর্থ লেনদেন করা হয়।